উপত্যকা নেপালে প্রাণহানি বেড়ে ৩৬২, হাজারের বেশি নিখোঁজ, পাশে থাকার বার্তা বাংলাদেশের। ঠিক আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত সংসদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবিতে বিরোধী দলের ওয়াকআউট। বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রথম দরবার, মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের কথা জানালো ইসি। শ্রমিক নেতা গ্রেপ্তারের জেরে দিনাজপুরে দুপক্ষের কয়েক দফা সংঘর্ষ, যানবাহনে আগুন, সড়ক অবরোধ। রংপুরে 4 খুনের ঘটনায় এবার ভিন্ন তথ্য পুলিশের, আসামিদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল দাবি কমিশনারের। সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত 9 প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, বাকি 7 জনের মরদেহ আনা হবে ডিএনএ টেস্টের পর। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন থাকছি, নাজদিন নাসিরুদ্দৌলা এবং রহমান রাশেদ। ভয়াবহ পাহাড়ি ঢলে নেপাল যেন এক মৃত্যু উপত্যকা, সেখানে বেড়েই চলেছে প্রাণহানি। বিধ্বস্ত জনপদ থেকে এখন পর্যন্ত 362 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা কিন্তু হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও নিখোঁজ রয়েছে বিভিন্ন দেশের হাজারেরও বেশি নাগরিক, আর তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এই অঞ্চলটিতে আবারও দুর্যোগের শঙ্কা জানিয়েছে কাঠমান্ডু। কিছুই অবশিষ্ট নেই। মনুষ্য নির্মিত প্রায় সব কাঠামো হয় ভেসে গেছে, না হয় কয়েক ফুট কাদা পাথর বুকে খোলস হয়ে দাঁড়িয়ে আছে। এ প্রলয় থেকে বাদ যায়নি কেউই। প্রতি ঘরে নিখোঁজ আর মৃতের করুণ আখ্যান। স্মরণকালের এই ভয়াবহ পাহাড়ি ঢলে শত শত টন মাটি আর পাথর সরাতে লেগে যেতে পারে কয়েক মাস। তাৎক্ষণিকভাবে নেপাল সরকার উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে বেড়েছে আহত, নিখোঁজদের খোঁজে ভিড়। প্রতি ঘন্টায় বাড়ছে নিহতের সংখ্যা। এই প্রবীণ তার স্ত্রীকে নিয়ে ছাদে উঠেছিলেন। পানির তোড়ে শেষ মুহূর্ত পর্যন্ত আর স্ত্রীর হাত ধরে রাখতে পারেননি। আমি আমার স্ত্রী ছাদের উপর ছিলাম। চোখের নিমেষে কাদামাটি আর বন্যা আমাদের ভাসিয়ে নিল। আমাকে কয়েক ঘন্টা পর উদ্ধারকারীরা জীবিত পেয়েছে, আর আমার স্ত্রী তলিয়ে গেছে। এই চরম দুর্যোগের মধ্যে নতুন করে নেপালের সীমান্তবর্তী অঞ্চলের উজানে গিরং নামে এলাকায় একটি হ্রদ থেকে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। চীন নেপালকে ব্যাপারে সতর্ক করেছে। বুধবার ভোরে নেপালের রাসুয়া জেলার তিমুরে ও স্যাপ্রোবেসি এলাকায় আকস্মিক পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তিব্বত থেকে নেপালে ঢোকা ভোতেকোশি নদীতে হঠাৎ করে পানির প্রবাহ বেড়ে যায়। এতে বিস্তীর্ণ এলাকায় থাকা বাসিন্দা, পর্যটক, তীর্থযাত্রী সহ সহস্রাধিক মানুষ ও ঘরবাড়ি ভেসে যায়। নেপালের বন্যায় আন্তর্জাতিক সহায়তার ঘোষণা এসেছে। ভারত 2 দফায় প্রায় 50 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়া পাঠিয়েছে উদ্ধারকারী দল। এছাড়া যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ রেড ক্রস অর্থ ও উদ্ধার সামগ্রী পাঠিয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24। ঘরে ঘরে নিখোঁজ, ঘরে ঘরে মৃত্যু। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ পাহাড়ি ঢলে নেপালিদের পাশাপাশি বিভিন্ন দেশের 700 পর্যটকও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এদের প্রায় 300 জন ভারতীয় বলে জানা গেছে, যেখানে শতাধিক চীনের নাগরিক, এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন এই তালিকায়। নেপালে এমন কোনো দিন নেই যেদিন পর্যটকের পদচারণা থাকে না। এই বর্ষা বৃষ্টির মধ্যেও হাজার হাজার পর্যটক আর তীর্থযাত্রীর আনাগোনা আছে দেশটিতে। কিন্তু বুধবার ভোরে যারা রাসুয়া জেলা ও এর আশেপাশে ছিলেন, তাদের পরিণতি ভেবে আঁতকে উঠছেন স্বজনরা ও সমব্যথীরা।
দুর্যোগে নিখোঁজ রয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডা সহ বিভিন্ন দেশের প্রায় ৮ শতাধিক পর্যটক। এর মধ্যে ভারতেরই ২৮৮ জন। নেপাল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে উদ্বিগ্ন নিখোঁজদের স্বজনেরা। প্রথমে ভেবেছিলাম প্রতি বছর যেমন বন্যা হয় এটাও তেমনই, কিন্তু ভিডিওতে যখন দেখলাম পুরো গ্রাম ভেসে যাচ্ছে বুঝলাম পরিস্থিতি অনেক ভয়াবহ। আমি কিছুই করতে পারিনি, শুধু প্রার্থনা ছাড়া। আমার শহরের অনেক মানুষ এখনো নিখোঁজ। আমরা আশা করছি তারা ফিরে আসবে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে। যেসব দেশের নাগরিকরা নিখোঁজ আছেন তারা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সময় যত গড়াচ্ছে নিখোঁজদের বেঁচে ফেরা কঠিন হয়ে উঠছে। ঋতু সাহা, চ্যানেল 24। বারবারই প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ছে হিমালয় কন্যা নেপাল। ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের চাপে এভারেস্টের উচ্চতা যেমন বাড়ছে, তেমনি বিপজ্জনক হিমবাহ ধসে দেখা দিচ্ছে আকস্মিক বন্যা। প্রকৃতির এই রোষানলের দায়ে মানুষেরও রয়েছে। উন্নয়নের নামে হিমালয় জুড়ে লাগাম ছাড়া অবকাঠামো নির্মাণ বারবার ডেকে আনছে এমন বিপর্যয়। হিমালয়ের কোলে শান্ত স্নিগ্ধ পাহাড়ি দেশ নেপাল, অথচ সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই প্রকৃতির রূপ বদলে গিয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে এই হিমালয় কন্যা। সুউচ্চ শৃঙ্গ আর গভীর উপত্যকার এই দেশে কেন বারবার এমন সর্বনাশা বিপর্যয় নেমে আসে, তার উত্তর রয়েছে এর জটিল ভূপ্রাকৃতিক গঠনেই। ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই দেশটি জন্মলগ্ন থেকেই অত্যন্ত সংবেদনশীল। এই দুই বিশাল পাতের সংঘর্ষ ও ঘর্ষণের জেরে প্রতিনিয়ত ভূত্বকে বিপুল টেকটনিক চাপ সঞ্চিত হতে থাকে। সে ভূগর্ভস্থ শক্তির সঞ্চারই হঠাৎ ডেকে আনে প্রলয়ঙ্কারী ভূমিকম্প। তবে কেবল ভূমিকম্প নয়, বর্তমান সময়ে নেপাল ও গোটা হিন্দুকুশ অঞ্চলে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন ও লাগাম ছাড়া উষ্ণায়ন। জাতিসংঘ বলছে বিগত ৪০ বছরে এই অঞ্চলের 1/4 ভাগ হিমবাহ গলে নিঃশেষ হয়ে গিয়েছে। এর জেরে পাহাড়ের গায়ে তৈরি হয়েছে অসংখ্য বিপজ্জনক হিমবাহ হ্রদ। তবে প্রকৃতির এই রোষানলে প্রলেপ দেওয়ার বদলে পাল্টা সর্বনাশ ডেকে আনছে মানুষই। উন্নয়নের নামে হিমালয় জুড়ে নির্বিচারে বনভূমি ধ্বংস, পাহাড় কেটে অপরিকল্পিত নির্মাণ কাজ এবং যত্রতত্র সুড়ঙ্গ খোঁড়ার জেরে অঞ্চলটির সামগ্রিক বাস্তুতন্ত্র পুরোপুরি বিপর্যস্ত, যার ফলে সামান্য অতিবৃষ্টি বা ভূকম্পনের ফলেই পাহাড়ি মাটি ও দুর্বল শিলাস্তর ধসে পড়ে নদী পথ অবরুদ্ধ করে দিচ্ছে। পরিণতিতে সৃষ্টি হচ্ছে আকস্মিক বন্যা, যেমনটি ভোটেকশি ও ত্রিশূলী নদী অববাহিকায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মিলা খন্দকার, চ্যানেল 24। এ বিষয়ে ব্রিফিং করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন যে নেপালের দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত। বলেন নেপালে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিখোঁজের খবর পাওয়া যায়নি। এদিকে জাতীয় সংসদের ৩য় অধিবেশনের শুরুতে নেপালের এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশ এবং নিহতদের স্মরণে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবটি উত্থাপনের সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজ এবং মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রতিমন্ত্রী নাটোর 1 থেকে অনিশ্চিতের আকস্মিক বন্যা ও ভূমিধসে বাংলাদেশকে এই শোকাবহ সময়ে বাংলাদেশের জনগণ বন্ধুপ্রতিম নেপালের জনগণের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন সেনাবাহিনীকে, তারা প্রস্তুতি নিচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা অফার করেছি। আমরা তো এখনো পর্যন্ত জানতে পারিনি যে কোনো বাংলাদেশি এতে এফেক্টেড হয়েছেন কিনা। ত্রয়োদশ সংসদের ৩য় অধিবেশনের শুরুর দিনেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত সংসদ। শাহবাগ আর সংসদে বক্তব্য দেয় এক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যে দেখা দেয় হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। তুচ্ছ-তাচ্ছিল্য করে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেছেন, এমন সংসদীয় ফ্যাসিজম সহ্য করা হবে না। পরে গণভোটের রায় পরিপূর্ণ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার কমিশন গঠনের দাবিতে বিরোধী দল ওয়াকআউট করে।
উত্তেজনা, হট্টগোল আর বিরোধীদের ওয়াকআউট, এমন নানা ঘটনায় ঠাসা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনটি। যদি উত্তর পছন্দ না হয়, আমি বিরোধী দলের নেতাকে মাইক দেব। অধিবেশনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চান জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ও এনসিপির হাসনাত আব্দুল্লাহ। তাদের অভিযোগ, অবনতি হয়েছে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি। ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষের, নাগরিকের কাছ থেকে ছিনতাই হচ্ছে, রাহাজানি হচ্ছে, সেই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি ভূমিকা নিচ্ছেন? জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢালাও বক্তব্য না দিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিতে হবে। শাহবাগ আর সংসদে বক্তব্য দেয়া এক নয়, এমন মন্তব্যের পরপরই দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন বিরোধী সংসদ সদস্যরা। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দেয়া, পার্লামেন্টে বক্তৃতা দেয়া এক কথা না। প্রথম কথা হচ্ছে নির্ধারিত আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, আমি কাউকে বললেন আমি তো আপনারা কথা বলার সময় কথা বলি নাই। মানে স্পিকার, আমি আপনার শেল্টার চাচ্ছি, উত্তর দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃখ প্রকাশেও চলতে থাকে হট্টগোল। পাল্টাপাল্টি বক্তব্যের এক পর্যায়ে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, অপেক্ষা করুন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই ধরনের সংসদীয় ফ্যাসিজম সহ্য করা হবে না। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে, সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই। মাননীয় দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য উনাকে দুঃখ প্রকাশ করতে হবে। মাননীয় সদস্যবর্গ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন দিনের কার্যসূচি অনুযায়ী রাত 8টায় ছিল বিল উত্থাপনের আনুষ্ঠানিকতা। এ সময় বিরোধী দলীয় নেতা গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কারের মূল দাবি অবজ্ঞা করার অভিযোগ তোলেন। ওয়াকআউট করেন সংসদ থেকে। আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই, এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। পরে সংসদের সামনে গণমাধ্যমে বিরোধী দলের নেতারা অভিযোগ করেন, সংসদের সংখ্যাগরিষ্ঠের জেরে সরকারি দল স্বেচ্ছাচারিতা করছে। কথা বলেন চিফ হুইপও, জানান বিরোধীদের সাথে নিয়েই সংবিধান সংশোধন করতে চায় সরকার। রোববার বিকেল পর্যন্ত মুলতবি করা হয় সংসদ অধিবেশন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে একথা বলেছেন তিনি। জানিয়েছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তাঁর একমাত্র লক্ষ্য। যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতা নিশ্চিতের উপর গুরুত্ব দেবেন রাষ্ট্রপতি। এ সময় 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পূর্ববর্তী সকল রাষ্ট্রপতির কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। এছাড়া বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের নিষ্ঠা এবং সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। সেপ্টেম্বরে ঘোষণা হতে পারে তফসিল। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। স্থানীয় পর্যায়ে অবাধ সুষ্ঠু ভোটের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 3 কমিশনার। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান তারা। এরপর বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। এ সময় উঠে আসে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। আমরা যে সেপ্টেম্বরে যে শিডিউল দেওয়ার কথা বলছি, কেন বলছি? দেয়ার ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট।
বুঝছেন না, আমার তো কতদিনের মধ্যে ইলেকশন হইতে হবে একটা আইনগত কিছু বিষয় আছে তো। সুতরাং এই আইনগত বিষয়টা কমপ্লাই করতে গেলে আমাকে যদি বছরের শেষে যদি ইলেকশন করতে হয় আমাকে শিডিউলটা দিতে হয় আগামী মাসে। ওয়েট করতেছিলাম যে আমাদের আচরণ বিধিগুলো যেগুলো ভেটিংয়ের জন্য পাঠিয়েছিলাম আইন মন্ত্রণালয়ে, সেগুলোর জন্য অপেক্ষা করতেছিলাম, তো আইসে গেছে অলরেডি। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হওয়া উচিত। ভোট অবাধ ও সুষ্ঠু রাখতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার তাগিদ তাদের। স্থানীয় সরকার নির্বাচন ইতিহাস বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি অনেক রকম অনিয়ম হয়েছে। ইভেন কি গত 17 বছর বাদ দিলে তার আগেও যে ইলেকশনগুলো হয়ে গেছে সেখানেও কম বেশি সহিংসতা আছে, অনিয়ম আছে, ভোট কেন্দ্র দখল আছে, এসব আছে। সো ওখান থেকে বের হয়ে আসাটা এটা একটা বিরাট চ্যালেঞ্জ, এবং তার জন্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে সরকারকে। আইন শৃঙ্খলা মানে পরিস্থিতিটা একদম কন্ট্রোলে সম্পূর্ণ আইনে নির্বাচন করাটা একটা নির্বাচন কমিশনের জন্য বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এই কারণে তাদের রাজনৈতিক দলগুলির সঙ্গে বসতে হবে। দেশের ইতিহাসে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি সহিংসতা এবং অনিয়মের রেকর্ড আছে 2016 সালে। সেবার নির্বাচন হয়েছিল দলীয় প্রতীকে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।